আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। জি, চৈতি আপু, আদাব। ভালো আছেন? মেহরিমা আপু আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস আপু, আপনারা তিনজনই সবার আগে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন না? আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আহ, গতদিন কন্ডিশনাল সেন্টেন্স পড়েছি এবং আপনাদেরকে কয়েকটি হোমওয়ার্ক দিয়েছিলাম। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে। হ্যাঁ, তো এই কারণে আমি এখানে হোমওয়ার্ক দিয়েছিলাম। আমরা এগুলো একটু দেখি। আপনারা নিশ্চয়ই করেছেন, একটু মিলিয়ে নেন আমার সাথে। আমি কিভাবে সলভ করি দেখেন। এখানে ইফটা বাক্যের মাঝখানে দিয়েছে। আমরা জানি ইফের পরের অংশটা আর আগের অংশটা, এই দুইটার মধ্যে একটা কম্বিনেশন থাকে। এখানে যেহেতু হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তার মানে এই পাশে আমাদেরকে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকতে হবে। হ্যাড কোথায় আছে? হ্যাড আছে বি নাম্বারে, সুতরাং এইটা আমাদের আনসার হবে। এই পাশে যদি আমরা দেখি হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে হ্যাড আমাদেরকে এই পাশে রাখতেই হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো হ্যাড প্লাস ভার্ব থ্রি আমরা আনসার হিসেবে নিয়ে নেব। এখানে ইফ এর পরে দেখেন ওয়ার ভার্ব টু আছে। আমরা জানি ভার্ব টু থাকলে এই পাশে মোডালের পাস্ট ফর্ম শুড, উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। তো এখানে শ্যাল, উইল হবে না, মে হবে না, সো কি হবে? উড হবে। সহজ। এখানে হ্যাডটা সামনে দিয়েছে এবং দেখেন ভিতরে ভার্ব থ্রি আছে। তার মানে এখানে মূলত আছে ইফ আর আছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাই না? ইফের জায়গায় হ্যাড বসে আছে, কিন্তু হ্যাড বসার কথা এখানে ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। যেহেতু এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে এই পাশে আমাদের এমন একটা অপশন নিতে হবে যে অপশনের মধ্যে আমরা দেখব যে মোডাল প্লাস হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে। তো এখানে মোডাল, এখানে হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকলে মোডাল নাই, মোডাল না থাকলে হবে না। মোডাল প্লাস বেস ফর্ম আছে, হবে না। মোডাল প্লাস হচ্ছে শুধুমাত্র বি আছে, আইএনজি আছে, এটা হবে না। উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, সো আনসার কি হবে? ডি হবে। আনসার ডি হবে। এগুলো সব বিসিএস পরীক্ষার প্রশ্ন। যেখানে যে প্রশ্নগুলো দিলাম এগুলো সব বিসিএস পরীক্ষার প্রশ্ন। তারপর দেখেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড। উডের পরে হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আসবে। হ্যাড প্লাস ভার্ব থ্রি কোথায় আছে? এখানে নাই, এখানে আছে, এখানে আছে, এখানে নাই। এখানে কিন্তু হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে। এখন এখানে দুইটাই আনসার হইতে পারে। এখন আমাকে দেখতে হবে কোনটা হয়েছে। এখানে বলেছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি হবে ইফ, যদি দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে গিয়ে থাকে তাহলে কি হবে? আর হচ্ছে দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে গিয়ে থাকে তাহলে কি হবে? ঠিক আছে, দুইটা দুইটা প্রশ্ন। এখন এই দুইটা প্রশ্নের উত্তর আমরা কোনটা নিব? দেখেন, ব্রিজ যখন একটা রাস্তার উপরে থাকে, ব্রিজটা কিন্তু নিজে নিজেই ভেঙে পড়ে যায়, তাকে কিন্তু আবার কাউকে গিয়ে ভাঙতে হয় না। তো আপনাদের যখন ভয়েস চেঞ্জিং পড়াবো তখন আপনারা জানবেন যে এই বাক্যটা প্যাসিভে আছে। আমাদের এখানে প্যাসিভে আনসার নেওয়ার দরকার নাই। মূলত এখানে বোঝাচ্ছে যে ব্রিজটি ভাঙা যদি থাকে তাহলে আমাদের কি হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে হ্যাড ব্রোকেন এইটা আনসার হিসেবে নিতে হবে। বিন প্লাস ভার্ব থ্রি কেন নিচ্ছে না, এটা ভয়েস চেঞ্জিং করার সময় আপনারা বুঝবেন, এটা নিয়ে আপাতত টেনশন করতে হবে না। আচ্ছা, নাম্বার ফাইভে আছে, দেখেন নাম্বার ফাইভে আছে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি আসবে। তাহলে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এইটা আনসার হবে। এখানে হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, এটা আমাদের আনসার হবে। আর এখানে এই বিন প্লাস ভার্ব থ্রি আসার রিজন হচ্ছে বাক্যটা প্যাসিভে আছে। প্যাসিভ মানে সাবজেক্ট এখানে কাজ করে না। আপনি দেখেন যে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, যে তাকে গ্রেপ্তার করা হতো, তাকে গ্রেপ্তার করা হতো। ভাইরে, সে তো নিজে নিজেকে গ্রেপ্তার করবে না। সে কি নিজে নিজেকে গ্রেপ্তার করবে? না, তাকে অন্য কেউ করবে। যখন কাজটা অন্য কেউ করে তখন সেই বাক্যের মধ্যে একটা বি ভার্ব প্লাস ভার্ব থ্রি হয়। এগুলো যখন ভয়েস চেঞ্জিং করবে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত শুধু বুঝেন যে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে বলে এটাকে আমরা আনসার হিসেবে নিয়েছি। আর প্যাসিভ কেন, অনেক কথা বলবো সামনে। শাহিন উড হ্যাভ, এখানে ভার্ব থ্রি আছে, তাহলে ওই পাশে অবশ্যই হ্যাড প্লাস ভার্ব থ্রি আসবে। হ্যাড প্লাস ভার্ব থ্রি কোথায় আছে? এখানে নাই, এখানে আইএনজি চলে আসছে, এটা হবে না। এখানে ওয়াজ আছে, এটা হবে না, সো এটা হবে। হ্যাঁ, শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব ইফ হি হ্যাড নোন, যদি সে জানতো হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম। ঠিক আছে, আমাদের হ্যাড প্লাস ভার্ব থ্রি নিতে হবে। 7 নম্বরে আছে যে ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমরা জানি
যে ইফ হবে, ইফ যদি তুমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি হিট করো তাহলে সেটা কি হবে, সেটা ফুটবে, পানিটা একদম ফুটবে। আচ্ছা, তারপরে ইফ আই হ্যাড নোন ইউ, হ্যাঁ হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে এই পাশে নিব কি, আমরা অবশ্যই নিব উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। উড হ্যাভ বিন, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হচ্ছে আমাদের এইটাতে আছে, উড হ্যাভ গন আছে, সো আমাদের সি নাম্বার আনসার হবে। জাস্ট একটু মিলিয়ে নেন, আপনাদের পারার কথা সবগুলোই। ইফ আর রাবি ইজ সিটেড, এখানে ইট ড্যাশ, তো এখানে যেহেতু এখানে ইজ হিটেড আছে, প্রেজেন্ট আছে, তাহলে এই পাশে আমাদের প্রেজেন্টটা নিতে হবে, প্রেজেন্ট নিতে উইল হবে, উইল, আর এখানে ভার্ব ওয়ান আছে, মাঝখানে একটা অ্যাডভার্ব বসে গেছে, আমরা শিখছি না অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব, তারপরে মেইন ভার্ব থাকে, এখানে সেটাই উঠেছে, এখানে উইলটা আমাদেরকে আনসার হিসেবে নিতে হবে। গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ড্যাশ শি গেটস লস্ট, এই জায়গাতে এখানে বলছে যে গিভ হার এ টেলিফোন নাম্বার, যে তাকে একটা টেলিফোন নাম্বার দিয়ে দাও, টু রিং, তাকে টেলিফোন নাম্বার হচ্ছে দিয়ে দাও ফোন করার জন্য, ইন কেস শি গেটস লস্ট। এই জিনিসটি একটু শিখেন, এটা গতদিন বলি না, ইন কেস মানে হচ্ছে যদি, যদি কোনো কিছুর আশঙ্কা থাকে, আশঙ্কা, হ্যাঁ আশঙ্কা মানে কি জানেন, আশঙ্কা মানে কোনো একটা খারাপ কিছু ঘটতে পারে, আপনি সন্দেহ করছেন, আপনার মনে হচ্ছে, যদি কোনো জায়গায় কোনো আশঙ্কা বোঝায় যে কিছু একটা ঘটতে পারে, সেই আশঙ্কা বোঝাতে আর ইফ ব্যবহার করা যায় না, আশঙ্কা বোঝাতে ইন কেস ব্যবহার করতে হয়। এই ইন কেস অর্থ যদি এটা ইফের কাজ করে, এটা ইফের মতো কাজ করে। জাস্ট একটা নোট লিখেন যে কোনো কিছু ঘটবে বলে আশঙ্কা করলে, যে যদি সে গেট লস, যদি সে হারিয়ে যায়, যদি সে হারিয়ে যায়, গিভ হার আ টেলিফোন নাম্বার টু রিং, তাকে একটা ফোন নাম্বার দিয়ে দাও যাতে সে ফোন দিতে পারে। আমি মনে করছি যে সে ভুলে যেতে পারে, আশঙ্কা করছি, আশঙ্কা বোঝাতে ইন কেস হয়, মাথায় লিখে মানে রাখতে হবে যে আশঙ্কা বোঝাতে ইন কেস, অন্যথায় ইফ লিখবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে 11 নম্বরে বলেছে ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, এখানে কি আছে দেখেন, ওয়ার আছে, তার মানে উড প্লাস ভার্ব ওয়ান নিতে হবে, উড প্লাস ভার্ব ওয়ান আছে, উইল হবে না, এখানে উড হ্যাভ ভার্ব থ্রি হবে না, শুধু হ্যান্ডেল হবে না, সো আনসার হবে এটা। বলছে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি এই পরিস্থিতি আরো যত্ন সহকারে আমি কি করতাম, আমি এটাকে কন্ট্রোল করতাম, বা এটাকে আমি নিজে নিয়ন্ত্রণে নিতাম। এরপর কি বলছে দেখেন, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, তো এখানে ইফ এর পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, সো এই পাশে আমাদের কি নিতে হবে, আমাদেরকে উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তো এখানে আছে, তো এইটা আমরা নিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। আমি আশা করছি যেগুলো আপনাদের বুঝতে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রশ্ন থাকে একটু তাড়াতাড়ি বলেন, যদি কোনো প্রশ্ন থাকে একটু তাড়াতাড়ি বলেন, আর প্রশ্ন না থাকলে আমরা পরের আলোচনায় চলে যাই। আমি এই এখানে নোটটা দিয়ে দিতে চাই, আমি এই ইফের পরে আমি নোটটা দিয়ে দিই আজকে, এই নোটটা আমি এখানে দিয়ে দিই, যে আনলেসের পরে পড়িয়েছিলাম আমরা, এই নোটটা একটু মনে রাখবো, যে যদি আশঙ্কা বোঝালে ইন কেস ব্যবহার করব, ইন কেস যদি আশঙ্কা বোঝালে, যে টেক ইউর আমব্রেলা, তোমার ছাতা নিয়ে যাও, ইন কেস ইট রেন, যদি বৃষ্টি নামে, যদি বৃষ্টি নামে তোমার ছাতা নিয়ে যাও। আবার বলছি রাইট ডাউন ইন কেস ইউ ফরগেট, যে লিখে রাখো যদি ভুলে যাও, মানে আমি সন্দেহ করছি যে আপনি ভুলে যাবেন, একটা ফোন নাম্বার বললাম আপনি ভুলে যাবেন, বলছি লিখে রাখেন ভাই, আপনি ভুলে যেতে পারেন, এই কথাগুলো ইন কেস দিয়ে বলতে হবে। আশা করি বুঝেছেন, প্রবলেম নাই। আচ্ছা বুঝেছি, ক্লিয়ার এখন, ওকে ঠিক আছে, তাহলে আমরা পরের আলোচনায় যাই। হ্যাঁ, ইন কেসের বিষয়টা বলে দিলাম। আমরা কালকে সর্বশেষ আলোচনা করেছিলাম যে প্রেপোজিশন দিয়ে যদি এরকমের দুইটা নাউন যুক্ত থাকে, আমরা প্রথম নাউন দেখে বাক্যে ভার্ব লিখবো, এই প্রিপোজিশনের পরে কি আছে দেখার কোনো প্রয়োজন নাই, এখানে কি আছে আমরা দেখব না। আচ্ছা 12 নম্বরের মিনিংটা আপু বুঝতে চেয়েছে। আপু 12 নম্বরের মিনিংটা আমি বলেছি, এখানে যে মিনিংটা হবে যে হি উড হ্যাভ কাম, তিনি আসতো, টু সি আস, সে আমাদেরকে দেখতে আসতো, ইফ হি হ্যাড বিন এবল টু, যদি সে আসতে পারতো, সে যদি আসার মতো ক্ষমতা তার থাকতো, শারীরিকভাবে যদি তিনি অসুস্থ না হতেন তাহলে তিনি আমাদের দেখতে আসতেন, কিন্তু তিনি আসলে দেখতে আসতে পারেন নাই কারণ তিনি অসুস্থ। ঠিক আছে, এটা বুঝেছে আপু, ঠিক আছে ওকে। প্রিপোজিশনের এই আলোচনাটা আমরা গতদিনই করেছিলাম, আশা করছি এটা নিয়ে আপনাদের প্রবলেম নাই। তারপর আপনাদেরকে আমি দেয়ার হিয়ারের আলোচনা করেছি, এটা আপনারা আশা করছি আপনাদের প্রবলেম হবে না। আজকে 21 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো,
28 নাম্বার 28 নাম্বারে আমরা যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু মনোযোগ দিবেন। এই যে একটু আগে আমরা প্যাসিভের কথা বলছিলাম না, বারবার প্যাসিভ প্যাসিভ করছিলাম, এই জায়গাতে আমরা একটা জিনিস শিখি আজকে, সেটা হচ্ছে 21 নাম্বার আমরা বি ভার্বের রুলগুলো শিখবো। আপনাদের যদি মনে থাকে, আপনাদের যে হচ্ছে ভার্বের শীট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, তারপরে ওয়ার, বি, বিন, বিং, এই সবগুলো জিনিসকে বলা হয় বি ভার্ব। এই সবগুলো জিনিসকে বলা হয় বি ভার্ব, ঠিক আছে? এখন এই যে বি ভার্বগুলো লিখলাম না, আমি কিন্তু এখন শুধুমাত্র লিখবো বি, আমি এখানে শুধুমাত্র লিখবো বি। আপনারা জানবেন যে আমি যদিও বলছি বি, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বি বলতে আসলে স্যার এখানে বোঝাচ্ছে যে যতগুলো একটু সময় দিবেন আমাকে, আমার একটা জিনিস সেটিং করে নিতে হচ্ছে, বারবার লিখতে প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে, এখন ঠিক আছে, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বি ভার্ব আমি যখন বলবো, আপনারা বি বললে, আমি যখনই বলবো বি ভার্ব বা বি, আপনারা বি বলার সাথে সাথে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, আপনি বুঝবেন আমি সবগুলোর কথা বলছি, এক কথা সবগুলোর কথা বলছি। এই বি বলতে উপরে যে ভার্বগুলো লিখেছি সবাইকে আমি বোঝাচ্ছি। এই ভার্বগুলোর পরে আপনারা দুই ভাবে, এগুলোর পরে আপনাকে পরীক্ষার শূন্যস্থান দিবে, এগুলোর পরে আপনাকে শূন্যস্থান দিবে। দেখবেন আপনি কখনো এম এর পরে শূন্যস্থান দিয়েছে, আপনি কখনো দেখবেন যে আপনাকে ইজের পরে আপনাকে শূন্যস্থান দিয়ে রেখেছে, আপনি কখনো দেখবেন যে আপনাকে ওই বিনের পরে আপনাকে শূন্যস্থান দিয়ে রেখেছে। এরকম ভাবে আপনাকে অনেক শূন্যস্থান দিবে, অর্থাৎ এই বি এর পরে এরকম শূন্যস্থান থাকবে। তো এই শূন্যস্থানের মধ্যে আপনি দুইটা জিনিস লিখতে পারবেন। আপনি এই বি এর পরে, অর্থাৎ ইজ এর পরে, বিনের পরে, এম এর পরে, মানে এগুলো সবগুলোর পরে এই বি ভার্ব যতগুলো উপরে লিখেছি সবার পরে আপনি ভার্বের সাথে আইএনজিও লিখতে পারবেন, আপনি ভার্ব থ্রিও লিখতে পারবেন। দুটি লেখার সুযোগ আছে, তবে দুটি আপনি কখন কোনটা লিখবেন সেটি আপনাকে জানতে হবে যে আমি কখন কোনটি লিখব। এখন এই বিষয়টা আপনাকে মনে অনেকটা বলা যায় যে আপনাকে জাস্ট আমি সহজ করে বোঝানোর জন্য এইভাবে বলছি, কিন্তু এগুলো এইরকম হওয়ার এক্সাক্ট রিজনটা কি, এরকমটা কেন হয়, এইটা আপনি বুঝতে পারবেন যখন আপনাকে আমি ভয়েস চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ যখন আপনাকে পড়াবো, তখন আপনি এটা চূড়ান্তভাবে ক্লিয়ার হবেন। জাস্ট এখন রাইট ফর্ম অফ ভার্বের জন্য যতটুকু দরকার ততটুকু বলছি। তাহলে আমরা শিখলাম যে এদের পরে আমরা দুইভাবে লিখতে পারবো, এদের পরে আমরা দুইভাবে লিখবো। আমি যদি একটু লিখে দেই, একটা হচ্ছে আমরা বি ভার্বগুলোর পরে, এই যে বি ভার্বগুলো পড়লাম, এদের পরে আমরা একটা লিখতে পারি বি ভার্ব প্লাস ভার্ব থ্রি লিখবো। আরেকটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে বি ভার্বের পরে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি দিব, ভার্বের সাথে আইএনজি দিব। একটা হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি, আরেকটা হচ্ছে বি ভার্ব প্লাস আইএনজি। এখানে লিখে দিয়েছি সাবজেক্ট কাজ না করলে ভার্ব থ্রি, সাবজেক্ট কাজ না করলে ভার্ব থ্রি, সাবজেক্ট যদি কাজ করে তখন আইএনজি। এইভাবে পড়লে বোঝা যায় না, আমি একটা বাক্য দিয়ে বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন আমি লিখলাম যে হি হ্যাজ বিন ড্যাশ, তাকে ড্যাশ করা হয়েছে, এখানে একটা ভার্ব দিয়েছে অ্যারেস্ট, আরেকটা ভার্ব বলছে দ্য ওয়ার্ক উইল বি ড্যাশ, এখানে দিয়েছে আমাদেরকে ডু বসাতে হবে। আরেকটা দিয়েছে, একটু মনোযোগ, হ্যাঁ গভীর মনোযোগ, আরেকটা দিয়েছে এরকমের যে আই উইল বি ড্যাশ দ্য ওয়ার্ক, এখানে ডু বসাতে হবে। আপনি যদি এবার একটু খেয়াল করেন, প্রথম বাক্যটাতে বলেছে হি হ্যাজ বিন ড্যাশ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, সে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করেছে কে? সে কি নিজে অ্যারেস্ট করেছে? সে নিজে কি অ্যারেস্টের কাজটা করেছে? না, তাকে পুলিশ এসে ধরে দিয়ে নিয়ে গেছে। তার মানে সে কিন্তু অ্যারেস্টের কাজ করে নাই। যেহেতু করে নাই, এই যে দেখেন বি ভার্ব, বি ভার্বের পর এখন আপনাকে ভার্ব থ্রি দিতে হবে, তখন হবে হি হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্য ওয়ার্ক উইল বি ড্যাশ, আপনি বলেন ওয়ার্ক, সে কি এই কাজটা করতে পারে? এই ডু করা, কোন একটা কাজ করা, কাজ, কোন একটা কাজ কি কিছু করতে পারে? পারে না। সুতরাং এখানেও বি ভার্বের পরে দিব ভার্ব থ্রি, আমরা লিখবো দ্য ওয়ার্ক উইল বি ডান, কাজটি করা হবে।
আর এখানে আই উইল ড্যাশ দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। ভাই আমি কি কাজটা করতে পারি না? পারি না? হ্যাঁ আমি পারি, আমি কাজটা করতে পারি। সুতরাং সাবজেক্ট যেহেতু এই ভার্বের কাজ করে, তাহলে এই বি ভার্বের পরে এখন আমি কি করবো? আইএনজি দিব। আমি আইএনজি দিব, আমি লিখবো যে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। আমাকে শুধু একটু বলবেন এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা, একটু বলবেন যে আপনারা এই বি ভার্বের পরে কখন আপনি ভার্ব থ্রি দিবেন আর কখন আইএনজি দিবেন, এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা? থাকলে বলেন। রাইট ফর্ম অফ ভার্বে আনরিয়াল পাস্ট টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এবং এখন যে রুলটা পড়ালাম এইটা। আর গতদিন আপনাদেরকে আরেকটা রুল পড়িয়েছিলাম, আরেকটা কনসেপ্ট ছিল ওই যে আমরা টু প্লাস ভার্ব ওয়ান দিব কখন, আরেকটা ছিল ভার্বের সাথে আইএনজি দিব কখন। এগুলি না, এগুলি ছাড়া পরীক্ষা হয় না ইংলিশ, মনে রাখবেন। ইংলিশ পরীক্ষা দেয়া মানে এগুলো থেকে প্রশ্ন হবে, আপনি যেই বাংলাদেশের যেই পরীক্ষাতেই যান। আচ্ছা ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে বি ভার্বের বিষয়টা একদম ক্লিয়ার হলো। আমরা তাহলে এই যখনই বাক্যের মধ্যে এই এই ভার্বগুলি পাবো তখন আমরা দেখবো সাবজেক্ট কি ভার্বের কাজ করে না করে না। করতে পারলে আইএনজি দিব, না করতে পারলে আমরা কি করব? ভার্ব থ্রি দিব। আর মনে রাখবেন যে এই যে আপনি বি ভার্বের পরে যে ভার্ব থ্রি দিচ্ছেন, এই বি ভার্ব প্লাস ভার্ব থ্রি মানে বাক্যটা প্যাসিভ, মানে সাবজেক্ট কাজ করে না। সাবজেক্ট কাজ না করে না বলে আপনি হচ্ছে এরকম বি থ্রি দেন, আর বি থ্রি মানেই হচ্ছে প্যাসিভ, বি থ্রি মানেই হচ্ছে বাক্যটা প্যাসিভ। আর বি ভার্বের পরে যখন আপনি আইএনজি দেন তখন এটা কন্টিনিউয়াস টেন্স গঠন করে, কন্টিনিউয়াস টেন্স গঠন করে যখন বি এর পরে আপনি আইএনজি দিবেন, ঠিক আছে? তখন কন্টিনিউয়াস টেন্স হয়। দুটি বিষয় মাথায় রাখেন, বেসিক বিষয় মনে রাখতে পারলে ভালো। ওকে, এগুলো নিয়ে তাহলে আর কথা নাই, আমরা পরের কনসেপ্টে যাই। এইবার আমরা 22 নাম্বার, এটা 21 গেল মনে হয়, 22তে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কয়েকটা জিনিস আমি বলে দেই। হ্যাভিং, তারপর হচ্ছে বিং এবং হচ্ছে টু বি। এই তিনটার পরে নর্মালি হচ্ছে সবসময় ভার্ব থ্রি থাকে, সবসময় ভার্ব থ্রি থাকে। এইটা রিজনটা কি আমি বলে দেই। দেখেন আপাতত শুধু মাথার মধ্যে কিছু বিষয় আমি রাখছি, এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আছে। যে হ্যাভিং কেন হইলো, হ্যাভিং এর পরে কেন ভার্ব থ্রি হয়, যখন সিম্পল কমপ্লেক্স পড়াবো এই উত্তর পেয়ে যাবেন। বিং এর পরে কেন ভার্ব থ্রি হয়, যখন ভয়েস চেঞ্জিং পড়াবো আপনি বুঝবেন। টু বি, এই দুটা তো অলরেডি বুঝেই গেছেন যে বিং এর পরে ভার্ব থ্রি বসবে, সাবজেক্ট কাজ করে না এই জন্য বসবে। টু বির পরে ভার্ব থ্রি বসবে কেন? সাবজেক্ট কাজ করে না, প্যাসিভ, এই জন্য বসবে। ওই আগের কনসেপ্টটাই এখানে কাজ করছে, তবে এইগুলোর পরে সবসময় ভার্ব থ্রি হয়। এই কনসেপ্টটা শুধু একটু মাথায় রাখা আমাদের জন্য দরকার। হ্যাঁ, যেমন দেখেন আমি কয়েকটা বাক্য দিচ্ছি, যেমন দেখেন এখানে প্রথমটা লিখেছি হ্যাভিং ফরগটেন হিম, তার কথা ভুলে গিয়ে হ্যাভিং ফরগটেন হিম। এই যে হ্যাভিং এর পরে দেখেন ভার্ব থ্রি দিয়েছি, হ্যাভিং ফরগটেন হিম, তার কথা ভুলে গিয়ে আই ওয়েন্ট আউটসাইড, আমি বাইরে চলে গিয়েছিলাম। আই ওয়ান্ট ইট টু বি ফিনিশড, আমি চাই এটাকে শেষ করা হোক, এই কাজটাকে শেষ করা হোক। কিন্তু এই কাজটা কিন্তু নিজে নিজে কিছু ফিনিশ করবে না, একে বরঞ্চ ফিনিশ করা হবে, ঠিক আছে? কেউ একজন করবে। প্যাসিভ বলে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি হয়েছে। আর এখানে ইট উইল বি, এই যে বিং ডান, ইট উইল বি বিং ডান, এইটা করা হবে। দেখেন এখানে এই ইট কিন্তু নিজে কাজটা করছে না, এই জন্য বি ভার্বের পরে ভার্ব থ্রি বসছে। ওই আগে যে কনসেপ্ট বলেছি সেইটাই, এগুলোর সামনে ব্যাখ্যা আমরা পাবো, এরকম কেন হয় ব্যাখ্যা পাবো। আপাতত যদি মাথায় রাখতে পারেন হ্যাভিং, বিং এবং টু বির পরে ভার্ব থ্রি হয়, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। 23 নম্বরে আমরা পড়বো লেস্ট। এই লেস্ট শব্দের অর্থ হচ্ছে পাছে। এই পাছে বলতে পিছনে বোঝায় না, অনেকে আবার মনে করে যে লেস্ট মানে মনে হয় পাছে, এই পাছে মানে পিছনে না। এই পাছে বলতে বোঝায়, যেমন আমরা বাংলা এক ধরনের কথা বলি, এই তাড়াতাড়ি হাঁটো নইলে ট্রেনটা মিস করব, নয়তো ট্রেনটা মিস করব। এই নয়তো কথাটা আমরা বলতে পারি, নতুবা, নতুবা আমরা ট্রেনটা মিস করব। কিন্তু এই কথাটা এইভাবে বললেও পরিপূর্ণ ফিল পাওয়া যায় না। কিন্তু আপনি যদি বলেন এই দ্রুত হাঁটো, পাছে বাসটা মিস করে ফেলি, পাছে ট্রেনটা মিস করে ফেলি, এই পাছে দিয়ে বললে কথাটা সুন্দর করে বলা যায়, অনুবাদটা সুন্দর হয়, ঠিক আছে? তো এই লেস্ট মানে হচ্ছে পাছে বা নতুবা কিছু একটা ঘটে যাবে, এই বিষয়টা বোঝায় আর কি। তো এই লেস্টের একটা বিশেষ একটা বিষয় আছে, লেস্টের একটা বিষয়, বিশেষ একটা বিষয় আছে। লেস্টের পরে
সবসময় আপনার সাবজেক্টের পরে আপনাকে শুড অথবা মাইট ব্যবহার করতে হবে, শুড অথবা মাইট। তবে তবে শুডটা বেশি গ্রহণযোগ্য, যদি আপনি দেখেন যে কোনো জায়গায় দুইটাই নেওয়ার সুযোগ আছে, শুডও নেওয়া যাবে মাইটও নেওয়া যাবে, সেক্ষেত্রে শুডটা নেবেন। বাট মাইট দিলে ভুল না। যেমন দেখেন আমি একটা বাক্য যদি লিখে দেখাই, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লিস্ট, পাছে উই শুড মিস দ্য বাস, পাছে আমরা বাসটা মিস করে ফেলি, দ্রুত হাঁটো, পাছে আমরা বাসটা মিস করে ফেলি। ঠিক আছে, এই হলো বিষয়টা। আমরা সবসময় লিস্টের পরে সাবজেক্ট প্লাস একটা শুড রাখবো, শুড না দিয়ে মাইটও দেওয়া যায়, বা শুডটা প্রিফারেবল, শুডটা দিলে ভালো হয়। লিস্ট মানে শুড, আজকে মাথায় রাখবো আজকে থেকে যে লিস্ট মানে হচ্ছে শুড। এরপর আসেন 24-এ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 24-এ আমরা যেটা দেখবো কয়েকটা বিষয়, এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা হচ্ছে এই দেখি তো এই রিডলের উত্তরটা কেউ দিতে পারেন কিনা। ধরেন দুইটা লোক যাচ্ছে, একজনের মাথার মধ্যে ধরেন 5 কেজি হচ্ছে 5 কেজি তুলা আছে, একজনের মাথায় 5 কেজি তুলা আছে, আর আরেকজনের মাথায় হচ্ছে 5 কেজি হচ্ছে লোহা আছে। হ্যাঁ, 5 কেজি লোহা, আয়রন, হ্যাঁ লোহা আছে। আচ্ছা, কার বেশি কষ্ট হবে বলেন, কার বেশি কষ্ট হবে? এই উত্তরটা লিখেন, তাড়াতাড়ি লিখেন, হ্যাঁ উত্তরটা দরকার, কার বেশি কষ্ট হবে। এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন একটা লোক, তার মাথার মধ্যে আমরা 20 কেজি চাল রেখে দিলাম, দিয়ে বললাম যে ভাই তুমি এগুলো নিয়ে একটু যাও। ঠিক আছে, আচ্ছা তাহলে সমান কষ্ট হবে, তাই না? অনেকে তুলা মনে করে বলবে যে তুলা যে নিয়েছে তার বেশি কষ্ট হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনেন এখন এই কথাটা কেন বলছি একটু বুঝেন ভালো করে। কারো মাথায় 20 কেজি চাল আমি দিলাম, এখন ওই লোকটা 20 কেজি মাথায় চাল নেওয়ার পরে কি সে মনে মনে বলবে যে এতটুকু 1 কেজি, এতটুকু 2 কেজি, এতটুকু 3 কেজি, এরকম 20 কেজি? সে কি এইভাবে ফিল করবে? নাকি সে 20 কেজি ওজন একসাথে ফিল করবে? কি করবে বলেন? অবশ্যই সে 20 কেজি ওজন একসাথে ফিল করবে। ঠিক আছে, একসাথেই সে ফিল করবে। জি জান্নাত আপু, এগুলো আসে, হ্যাঁ মানে এই যে যেগুলো আমি পড়াচ্ছি এগুলো পরীক্ষাতে বারবার আসে। এগুলো আপনারা যত পড়বেন ততই ভালো করবেন, হ্যাঁ মনোযোগ দিন। আর আমি যেভাবে পড়াচ্ছি আমি চাচ্ছি মুখস্থ না, যেন মাথায় ঢুকে যায়, মগজে থেকে যায়। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে 20 কেজি ওজন মাথায় নিলে তার কাছে একসাথে 20 কেজি ওজনটা ফিল হবে, আলাদা আলাদা ভাবে ফিল হবে না। যদিও এটা দেখে অনেকে বলবে স্যার এখানে তো 20 কেজি, তার মানে প্লুরাল, অনেকগুলো। কিন্তু ভাই আপনি দেখেন 20 কেজি আপনি মাথায় নিলে আপনি একবারে ওজনটা ফিল করেন, একটা ওজন, এটা 20টা ওজন না। ওখানে 20 কেজি পরিমাণ জিনিস আছে, বাট পুরো জিনিসটার ওজন কিন্তু একটা, দুইটা, তিনটা, 20টা ওজন নাই, ওজন একটাই। সেম ভাবে আমি এখান থেকে আমি যাওয়া শুরু করেছি, আমি যাব কুমিল্লা, আমি 200 কিলোমিটার গেলাম, 200 কিলোমিটারকে আপনার মনে হবে যে ভাইয়া 200 কিলোমিটার তো এখানে প্লুরাল, অনেকগুলা। কিন্তু না, আপনি দেখেন এখান থেকে যাওয়া শুরু করছি, এটা একটা দূরত্ব ভাই, ওয়ান ডিস্টেন্স, একটা দূরত্ব। এখানে 200টা দূরত্ব না, দূরত্ব একটা, কিন্তু সেই দূরত্বের পরিমাণ কত? 200 কিলোমিটার। আমি যেটা বলতে চাচ্ছি, ওজন যেহেতু আমরা একবারে ফিল করি, এই 200 কিলোমিটার হতে গেলে আমাকে একবারে এটাকে মাপতে হবে, একটাই দূরত্ব হতে হবে। আলাদা করে ফেলে যদি আমি এখন ভাগ করে ফেলি 100 দুইটা দূরত্ব হয়ে গেছে। যেমন ভাগ করি 100 কিলোমিটার 100 কিলোমিটার ভাগ হয়ে গেছে। যদি আমি একসাথে করি তখন অবশ্যই আমাকে বুঝতে হবে যে এটা একটা দূরত্ব, দুইটা দূরত্ব না। এখন দেখেন আমরা ভালো করে এই বিষয়টা মাথায় রাখবো, এই সব কারণে যেহেতু একটা দূরত্ব,
একটাই ওজন, এই কারণে এই জিনিসগুলোকে সবসময় আমাদেরকে সিঙ্গুলার ধরতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, পরিমাপ। পরিমাপ বা আপনি পরিমাণ যেটাই বলেন, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, পরিমাপ, আপনি যেটাই বলেন। আপনি দেখেন দৈর্ঘ্য মাপবেন একটা দূরত্ব, প্রস্থ মাপবেন একটা দূরত্ব, ওজন একটা ওজন। পরিমাপ আপনি মানে যে কোনো কিছু আপনি মাপলেন 10 কিলোমিটার, 5 মিটার, 1 মিটার, যাই মাপলেন ওই একটা দূরত্ব। এই জন্য এগুলোকে সবসময় সিঙ্গুলার ধরতে হবে। দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু কোনোটাকে আপনি প্লুরাল ধরতে পারবেন না। যদি আপনি প্লুরাল ধরেছেন তাহলে আপনি ভুল করেছেন। ঠিক আছে, কেমন আমি দেখাই। যেমন ধরেন 20 মাইলস, শুনলে মনে হয় আরে ভাই এটা প্লুরাল, আর হওয়ার কথা, কিন্তু না। 20 মাইলস বললেও এই 20 মাইলস একটা দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত একবারে মেপেছি 20 মাইল, সিঙ্গুলার ইজ হবে, আর লেখা যাবে না। এখানে অনেকে এস আছে, দেখে বুঝবে ভাই এটা প্লুরাল, আর হবে না, লিখলে ভুল হবে। ঠিক একইভাবে ধরেন 20 কেজি, এই 20 কেজির পরে যখন 20 কেজি লেখা হবে, এটার পরে কিন্তু একটা এস থাকবে, 20 কেজিস লিখবে। 20 কেজিস ইজ নট টু হ্যাভি, ওই এস দেখে ওই এস এর পাল্লায় পড়া যাবে না যে ভাইয়া তাহলে মনে হয় প্লুরাল, তাহলে মনে হয় প্লুরাল, আমাকে আর লিখতে হবে। এই কাজ ভুলেও করা যাবে না। তাহলে শিখলাম দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, পরিমাপ আমরা যখনই দেখবো প্লুরাল, আমরা কিন্তু ওইটার পাল্লায় পড়বো না, আমরা জানবো যে এগুলো সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে ইজ হবে, প্লুরাল লেখা যাবে না। ক্লিয়ার একদম? আজকের পর থেকে দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ এগুলো দেখলে যেন কখনোই এরকমটা না হয় যে আপনি সেটাকে এরকম ভাবে প্লুরাল হিসাবে আপনি নিয়ে নিচ্ছেন। ঠিক আছে, করা যাবে না, একদম করা যাবে না। 24, আচ্ছা এটা 25 হবে, সরি। 25-এ দেখেন আমি যে কথাটা বলতে চাই, 25 এটা একটা ন্যারেশনের রুল। ন্যারেশন যারা করেছেন তারা হয়তো এটা একটু সহজে বুঝবেন, আর যারা ন্যারেশন জানেন না তারা একটু বেশি করে খেয়াল করবেন আমি কি বলি, খেয়াল করবেন, তাহলে পেরে যাবেন ইনশাআল্লাহ। আমি একটা বাক্য দিই, এই বাক্যটার আগে ন্যারেশন করি, তারপর আমি বুঝাচ্ছি। একটা বাক্য হচ্ছে এরকমের, he said to me I will meet you tomorrow. এটাকে আমরা ন্যারেশন করব প্রথমে, ন্যারেশন করব। তো ন্যারেশন করি। ন্যারেশন যদি আমি করতে যাই আমি কিভাবে করব? আমরা জানি ন্যারেশন করার জন্য যেটা করতে হয়, প্রথমত হি এর জায়গায় হি থাকবে, সেড টুর জায়গায় আমরা লিখব টোল্ড, হি টোল্ড মি। ইনভার্টেড কমার জন্য লিখব দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এবার এই আই দিয়ে বোঝাচ্ছে হি কে, যে কথা বলতেছে, সে যে বলতেছে যে সে আমাকে বলতেছে যে আমি আই উইল মিট ইউ টুমরো, আগামীকাল তোমার সাথে দেখা করব। এই আমিটা কি? আমিটা হচ্ছে সে নিজে বলতেছে আমি তোমার সাথে কালকে দেখা করব। তাহলে আই হয়ে যাবে হি, আর উইল থাকলে এটা পাস্ট করার জন্য এটা উড হয়ে যায়, উড মিট। আর ইউটা দিয়ে বোঝাচ্ছে কাকে? আমাকে বোঝাচ্ছে, অবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে ইউটা হয়ে যাবে মি। আর টুমরো থাকলে লিখতে হয় দা নেক্সট ডে। এই ন্যারেশনটা কে বুঝেছেন কিনা একটু বলেন, বা বুঝতে সমস্যা আছে কিনা একটু বলেন, একটু বলতে হবে। হ্যাঁ, এটা একটু বলতে হবে। যে কারো প্রশ্ন থাকলে বলেন যে ভাই আমি বুঝি না এটা কিভাবে হয়েছে। আর যদি ন্যারেশনটা বুঝে থাকেন তাহলে হয়ে গেছে, তাহলে আমরা রুলটা মানে বুঝে ফেলবো, একদম ভালো করে বুঝে ফেলবো। রাইট ফর্ম ভার্বে এমন অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অন্য টপিকের। সেদিন মানে দেখবেন যে অন্য টপিকের অনেক কিছু আমাদের এখানে কি করতে হয়, আমাদেরকে এখানে পড়তে হয়, আনসার করতে হয়। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, স্কুলে এগুলা করেছে। আচ্ছা এটা বুঝছি স্যার, কিন্তু বড় ন্যারেশন করতে প্রবলেম হয়। আচ্ছা বড় ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনের বিষয়গুলো একটু আলাদা, ওগুলোর বিষয়টা আলাদা। হ্যাঁ,
আর প্যাসেজ ন্যারেশন আমাদের চাকরির পরীক্ষা লাগবে না। আপনারা এসএসসি ইন্টার দিয়ে ফেলছেন না, প্যাসেজ ন্যারেশন আপাতত কারো লাগবে না। বাট ইন ফিউচার যদি কেউ ইংলিশ ডিপার্টমেন্টে থাকেন, এখানে মনে হয় না ইংলিশ ডিপার্টমেন্টের কেউ আছে, ইংলিশ ডিপার্টমেন্টে যারা আছে তারা যদি কখন স্কুল কলেজে টিচার হতে চায় তখন হয়তো বা তাদের প্যাসেজ ন্যারেশনটা আনসার করতে হয়, এছাড়া প্যাসেজ ন্যারেশন কোথাও আসে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি এই জায়গাতে যে বিষয়টা বোঝাতে চাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা এখানে উড কেন আসছে, আমাকে কে কি বলবেন বলেন তো? উড কেন আসছে যদি আপনি বলেন, আপনি একটা কথাই বলবেন যে ভাইয়া উইল ছিল, উইলটাকে পাস করার জন্য উড হয়েছে। কারণ ন্যারেশনের নিয়ম হচ্ছে যদি এই পাস পাস্ট হয়, পাস্ট যদি থাকে এই পাসও পাস্ট হতে হয়। তো যেহেতু উইল আছে এই জন্য এটাকে উড করে ফেলতে হয়েছে, পাস্ট হয়েছে। পরীক্ষায় আপনাকে এই সেম বাক্যটা দিবে কিন্তু একটু ভিন্নভাবে দিবে। কিভাবে দিবে জানেন? দেখেন, আপনাকে এই প্রশ্নটা পরীক্ষাতে দিবে এইভাবে, হি told me that he dash শূন্যস্থান me the next day, ব্র্যাকেটে দিয়ে দিবে মিট, আপনাকে এইভাবে দিয়ে দিবে, আপনাকে এইভাবে একদম সেম এইভাবে আপনাকে প্রশ্নটা দিবে। এবং আপনি জানেন যে এই যে এখানে যে হি আছে, এই হি এর পরে আপনাকে এখন এই উইলটাকে উড লিখতে হবে, তাই না? এটা আপনি জানেন, উইল উড প্লাস হচ্ছে ভার্ব ওয়ান হবে, উড মিট হবে। এই পাশে পাস্ট আছে বলে এই পাশে উড মিট হবে, এটা আপনি জানেন। কিন্তু প্রবলেম হলো পরীক্ষার সময় আপনাকে কি করবে না, আপনাকে তো এই বাক্যটা দিয়ে দিবে না, আপনাকে তখন শুধু এই প্রশ্নটা দিবে, শুধু এই প্রশ্নটা আপনাকে দিবে চোখের সামনে, তখন এই বাক্যটা কিন্তু দিবে না। তখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে একটা উড আপনাকে ব্যবহার করতে হবে? বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ওয়ে আছে। বোঝার ওয়েটা হচ্ছে দুইটা জিনিস এখানে খেয়াল করতে হবে। একটা হচ্ছে এই যে দ্যাট আছে না, দ্যাটের আগে এখানে একটা ভার্ব টু থাকবে এবং পরের অংশে দ্য নেক্সট ডে, এখানে এই নেক্সট প্লাস একটা টাইম উল্লেখ থাকবে, অথবা ফলোইং, দ্য ফলোইং প্লাস একটা টাইম উল্লেখ থাকবে। আমি এখানে লিখতে পারতাম দ্য নেক্সট ডে না লিখে লিখতে পারতাম দ্য ফলোইং ডে লিখতে পারতাম, দ্য ফলোইং মান্থ লিখতে পারতাম, দ্য ফলোইং ইয়ার লিখতে পারতাম, দ্য নেক্সট ইয়ার লিখতে পারতাম। নেক্সট এবং টাইম, ফলোইং প্লাস একটা টাইম এখানে উল্লেখ থাকবে। এটা রিজন হচ্ছে কি জানেন? এই টুমোরো থাকলে লিখতে হয় দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। যদি থাকতো নেক্সট মান্থ তখন আমরা কি লিখতাম? দ্য ফলোইং মান্থ, তাই না? এখানে যেটা থাকে সেইটা অনুযায়ী আমাদের ন্যারেশনের সময় এটাকে চেঞ্জ করে ফেলতে হয়, দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে, এরকম ভাবে এটাকে চেঞ্জ করতে হয়। কেন করতে হয়? কারণ এটা একটা ফিউচারের সময়, ফিউচারের সময়গুলোকে ন্যারেশন করার সময় এইভাবে চেঞ্জ করে লিখতে হয়। তো ফিউচার মানে কি? ফিউচার মানে এখানে উইল থাকবে, ফিউচার টেন্স থাকবে। আমরা পড়েছি না যে নেক্সট প্লাস যদি টাইম থেকে নেক্সট ইয়ার, তখন ফিউচার ইনডিফিনিট হয়। যেহেতু এখানে ফিউচারে টাইম আছে তো এখানে উইল আসবেই, শ্যাল উইল আসবেই, ফিউচারে টাইম বোঝানোর জন্য তো শ্যাল উইল থাকবেই। আর সেই বাক্যটাকে যখন আমি ন্যারেশন করব তখন এই মডালটাকে আমাকে এরকম পাস্ট করে দিতে হবে, পাস্ট করতে হবে। তো পরীক্ষার সময় আপনি শুধুমাত্র দেখবেন যে সামনে ভার্ব টু আছে কিনা আর পরের অংশে নেক্সট প্লাস টাইম বা ফলোইং প্লাস টাইম আছে কিনা। যদি থাকে আপনি নিশ্চিত থাকবেন যে তখন আপনাকে এখানে সাবজেক্টের পর একটা উড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব? উড প্লাস ভার্ব ওয়ান, একটা উড আপনাকে ব্যবহার করতে হবে। বলেন তো কথাটা কি ক্লিয়ার হয়েছে কিনা? কথাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। তাহলে যেটা বললাম যে ভার্ব টু থাকবে, দ্যাটের আগে কি থাকবে? দ্যাটের আগে থাকবে ভার্ব টু, তারপরে দেখেন দ্যাটের আগে থাকবে ভার্ব টু, তারপরে হচ্ছে দ্যাট থাকবে, দ্যাটের পরের অংশে অবশ্যই দা নেক্সট প্লাস একটা টাইম থাকবে, নেক্সট প্লাস একটা টাইম থাকবে, অথবা দা ফলোইং প্লাস একটা টাইম থাকবে, দা ফলোইং প্লাস হচ্ছে একটা টাইম থাকবে। তখন আমরা কি করব? আমরা এই দ্যাটের পরে এই জায়গাটাতে আমরা কি করব? দ্যাটের পরে আমরা একটা সাবজেক্ট প্লাস একটা উড প্লাস ভার্ব ওয়ান আমরা ব্যবহার করব, উড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। তাহলেই আমরা ইনশাল্লাহ পারবো। যেমন আমি একটা প্রশ্ন দিই আপনাদেরকে একটা প্রশ্ন দিই, দেখেন তো এটা পারেন কিনা। যেমন
এই প্রশ্নটা দেখেন, হি সেড দ্যাট হি ড্যাশ দেয়ার দ্য নেক্সট উইক। আমাদের এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে গো। আনসার কি হবে বলেন তো? দেখেন এই যে দ্যাটের আগে দেখেন ভার্ব টু আছে, আর দ্যাটের পরে দেখেন এই যে দ্য নেক্সট প্লাস একটা টাইম আছে, তাহলে এখানে কি হওয়ার কথা? উড গো হবে, তাই না? উড গো হবে, এই তো সবাই পারছে। জি, তাহলে পরীক্ষাতে এই দুইটা বিষয় খেয়াল করে আমাদের পড়বে। এটা ন্যারেশনের একটা নিয়ম, এটা ন্যারেশন যারা বুঝে তাদের জন্য বেশি সহজ, তবু আমি এখানে যারা ন্যারেশন পারে না তাদের জন্য আমি যেভাবে বললাম যে জিনিসগুলো খেয়াল করে আমাদের লিখতে হবে, যদি আমরা একটু খেয়াল করি মানে পড়ে ইনশাল্লাহ পারবো। আর সামনে এগুলো নিয়ে আরো আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ, তখন এগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হতে থাকবে। ওকে, এরপর আসেন নেক্সট রুল। নেক্সট হচ্ছে আমরা এবার শিখবো অ্যাজ সুন অ্যাজ এ নিয়ম। অ্যাজ সুন অ্যাজ শিখবো, অ্যাজ সুন অ্যাজ। দেখেন অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে কথা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ এইটার পরে সব সময় সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব টু থাকে, মাঝখানে একটা কমা থাকে, তারপর আবার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে। ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট প্লাস ভার্ব টু কমা, তারপর আবার সাবজেক্ট প্লাস কি থাকে? ভার্ব টু থাকে। নর্মালি এইটা ঘটে, নর্মালি এরকমটা ঘটে। যেমন আমরা লিখতে পারি যে অ্যাজ সুন অ্যাজ আই গট দ্য নিউজ, যেই মাত্র আমি খবরটা পেলাম, হ্যাঁ যেই মাত্র আমি খবরটা পেলাম, আই কলড হিম, আমি তাকে ফোন করলাম। অ্যাজ সুন অ্যাজ আই গট দ্য নিউজ, আমি যেই মাত্র খবরটা পাইলাম, আই কলড হিম, আমি তাকে ফোন করলাম। দেখেন দুই পাশে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে। এরকম ভাবে বাক্যগুলো হয়ে থাকে নর্মালি। তবে এখানে কথা আছে, চাইলে আপনি এরকম ভাবেও কাউকে কথাটা বলতে পারেন। দেখেন এই কথাটা এইভাবে বলতে পারি যে অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য নিউজ, যখনই আমি খবরটা পাই, আই উইল কল হিম, আমি তাকে কি করব? ফোন করব। প্রেজেন্ট দিয়েও লেখা যাবে। তখন দেখা যায় যে এই পাশটা যদি প্রেজেন্ট হয়, এই পাশটা ফিউচারে আমরা লিখতে পারি যে অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য নিউজ, যখন আমি খবরটা পাই, আই উইল কল হিম, আমি তাকে কি করব? ফোন করব। আপনি নরমালি দেখবেন যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে বাক্যগুলো আসে সাবজেক্ট প্লাস ভার্ব টু সবচেয়ে বেশি আসে। তবে ব্যতিক্রম আছে, চাইলে এরকমের প্রেজেন্ট ফিউচার দিয়েও চাইলে লেখা যায়, চাইলে প্রেজেন্টও লেখা যাবে, প্রেজেন্টও লেখা যাবে। যেমন দেখেন আমি লিখতে পারি যে অ্যাজ সুন অ্যাজ ড্যাড কামস ব্যাক, যখনই বাবা ফিরে আসে, উই টেক ডিনার, আমরা কি করি? আমরা খাবার খাই। যখনই বাবা ফিরে আসে আমরা সাথে সাথে খাবার খাই। আমি প্রেজেন্ট দিয়েও লিখতে পারি, প্রেজেন্ট ফিউচার দিয়েও লিখতে পারি, মিনিং এর উপর ডিপেন্ড করে। যখনই খবরটা পাই আমি ফোন করব, যখনই বাবা আসে আমরা খাবার খাই, কোনো অসুবিধা নেই, লিখতে পারবো। তবে নর্মালি যেটা ঘটে সাবজেক্ট প্লাস ভার্ব টু এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে পরীক্ষাতে বেশি আসে। আমরা এটা একটু মনোযোগ দিয়ে একটু মনে রাখি। নেক্সট কথা 26 গেল, এরপর 27 এ আসেন। 27 হচ্ছে খেয়াল করবেন যে যদি কখনো বাই প্লাস হচ্ছে একটা টাইম উল্লেখ থাকে, এবং এই টাইমটা যদি ফিউচারের কোনো টাইম হয়, ফিউচারের কোনো একটা টাইম থাকে, বাইয়ের পরে ধরেন ফিউচারের কোনো একটা টাইম আছে। যেমন আমি একজনকে বললাম এই 10টার মধ্যে তিনি চলে আসবেন, 10টার মধ্যে তিনি চলে আসবেন। এখন বাজে কয়টা? এখন ধরেন বাজে 9টা 50, 10 মিনিট পরে তিনি চলে আসবেন। তার মানে 10টা বাজে মানে ফিউচারের একটা সময়। তো বাইয়ের পরে যদি ফিউচারের কোনো টাইম থাকে, তখন আপনাকে অবশ্যই যেটা করতে হবে, তখন আপনাকে ফিউচার পারফেক্ট টেন্সে আনসার লিখতে হবে, ফিউচার পারফেক্ট হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ট্রিকি, একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে ফয়সাল রাব্বি রিফাত ভাই প্রশ্ন করেছে যে উইল কেন? ভাই উইল হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য নিউজ, যখনই আমি খবরটা পাই আমি সাথে সাথে ফোন করবো। আমি বলছি আমি ফোনটা করব, খবর পাওয়ার সাথে সাথে আমি ফোন করব। আর যদি আপনি লিখতেন যে অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য নিউজ, যখন আমি খবর পাই আমি তাকে ফোন করি, এতে বোঝা যাবে যে এই কাজটা আপনি বারবারই করেন, প্রায়ই করেন।
হয়তো আজকে আপনি খবর পান, আজকে ফোন করলেন, একটু পরে পাইলেন, একটু পরে ফোন করলেন, বারবার করবেন, মানে এটা হ্যাবিটের মতো হয়ে যাবে। কিন্তু এখানে হ্যাবিট বোঝাচ্ছি না, বোঝাচ্ছি যদি যখনই খবরটা পাই আমি তাকে ফোন করব, এটা আমি বোঝাচ্ছি, করব। এই জন্য এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট না বলে আমরা কি করেছি, ফিউচার লিখেছি। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, বাই প্লাস টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। এইটা মানে কি, আমি একটা বাক্য দেখাই। আমি লিখলাম বাই 10 PM, 10টার মধ্যে, রাত 10টার মধ্যে, উই উইল হ্যাভ ফিনিশড দ্য ক্লাস, যে আমরা 10টার মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো, 10টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। এই জায়গাতে আপনি খেয়াল করে দেখেন যে আমি কি করছি, যে আমি এখানে ভবিষ্যতে একটা কাজ শেষ হয়ে যাবে, 10টার মধ্যে একটা কাজ শেষ হয়ে যাবে, সে প্রেডিকশন করছি। এরকম আপনি বলতে পারেন যে আগামী শুক্রবারের মধ্যে তিনি চট্টগ্রাম চলে যাবেন, শুক্রবার আসতে আসতে তার চট্টগ্রামে যাওয়াটা হয়ে যাবে। ফিউচারে কোন একটা কাজ শেষ হয়ে যাবে বোঝাতে আমরা এইভাবে এই বাই দিয়ে আমরা একটা ফিউচারের টাইম বলি, আর এইভাবে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্সটা লিখি। এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তো বাই প্লাস টাইম, এর সাথে আমি আরেকটু অ্যাড করে দিই। বাই এর পরে আপনি যদি কখনো দেখেন বাই দিস টাইম লেখা থাকে, তখন এইটা হবে। বাই দেন, এইটা তখনও হবে। নেক্সট প্লাস যদি টাইম থাকে তখন এই ফিউচার পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে? নেক্সট প্লাস যদি টাইম থাকে তখন হয়। যেমন একটা বাক্য দেখেন যে নেক্সট মান্থ, যে আগামী মাসে আই উইল হ্যাভ known him for 10 years, যে আগামী মাসে তাকে যে আমি চিনি তার 10 বছর পূর্ণ হবে। আগামী মাসে তাকে যে আমি চিনি 10 বছর ধরে, সেইটা কি হবে, সেটা পরিপূর্ণ হবে। নেক্সট মান্থ আই উইল হ্যাভ known him for 10 years, আগামী মাসে তাকে আমি 10 বছর যাবত চিনি। তাহলে আগামী মাস যখন আসবে 10 বছর হয়ে যাবে, 10 বছর ধরে আমি লোকটাকে চিনতেছি। এরকম ভাবে যখনই এগুলো থাকবে মনে রাখবেন ফিউচার পারফেক্ট টেন্স হয়। লজিকটা কি, যে ওই সময়ের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে, ভবিষ্যতে যখন কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝায় ফিউচার পারফেক্ট টেন্সে লিখি, এই জন্য আমরা ফিউচার পারফেক্ট করছি। আশা করি বুঝেছেন। আরেকটা বাক্য দেখাই। আরেকটা বাক্য দেখাবো, এটা একটু ব্যতিক্রম বিষয়। সেটা হচ্ছে যে অনেক সময় যেটা ঘটে যে এই বাই দ্য টাইমের পরে, বাই দ্য টাইমের ব্যাপারটা খেয়াল করেন। বাই দ্য টাইমের পরে না এখানে একটা সেন্টেন্স থাকে, কমা দিয়ে আরেকটা সেন্টেন্স থাকে। একটু ট্রিকি কোশ্চেন, খেয়াল করতে হবে মিনিং, এগুলো অনেক মিনিং বুঝতে হয়। বাই দ্য টাইমের পরে একটা সেন্টেন্স থাকবে, তারপরে আরেকটা সেন্টেন্স থাকবে। যদি এরকম ঘটে, যদি এরকমটা দেখেন যে আপনার বাক্যের মধ্যে আছে, তখন আপনি মনে রাখবেন যে প্রথম যে বাক্যটা থাকবে এখানে, এই প্রথম বাক্যটা নরমালি হচ্ছে প্রেজেন্ট হয়। প্রথমটা নরমালি কি হয়, প্রেজেন্ট হয়। আর এরপরে যেটা আছে, এরপরে যে বাক্যটা আছে এটা সাধারণত ফিউচার হয়। এটা ফিউচার হয়, প্রথমটা প্রেজেন্ট হয়, পরেরটা কি হয়, ফিউচার হয়। ঠিক আছে? কেমন, আমি একটা বাক্য লিখে দেখাই। যেন আমি বলতে পারি যে বাই দ্য টাইম ইউ গেট দিস নিউজ, তুমি যে সময়ের মধ্যে এই খবরটা পাবা, আই উইল বি ইন জাপান, আমি ততক্ষণে জাপান চলে যাব। ধরেন আপনাকে আমি চিঠি পাঠাইলাম, 3 দিন লাগবে আপনার কাছে চিঠি পৌঁছাতে, এর মধ্যে দেখা যাবে আমি হিমালয়ে চলে গেছি। তার মানে চিঠি যেতে যেতে আমার হিমালয়ে যাওয়াটা হয়ে যাবে, হিমালয়ে আমি ততক্ষণে হিমালয়ে চলে যাব। এই কথাটা বলছে যে বাই দ্য টাইম ইউ গেট দিস নিউজ, তুমি যতক্ষণে তুমি খবরটা পাবা, আই উইল বি ইন জাপান, আমি ততক্ষণে জাপানে থাকবো। তো এরকম ভাবে প্রেজেন্ট এবং ফিউচার দিয়ে আমরা বাক্যগুলোকে লিখতে পারি, আপনি যদি এই বাক্যটাকে ওইভাবেও লিখতেন যে বাই দ্য টাইম ইউ গেট দ্য নিউজ, যেই মাত্র তুমি খবরটা পাবা, আই উইল হ্যাভ বিন ইন জাপান। আপনি যদি এইটা লেখেন, ফিউচার পারফেক্টটা লেখেন, তবু প্রবলেম নাই। আপনি ফিউচারে লিখলে হবে, ইনডিফিনিট লেখেন আর পারফেক্টটা লেখেন, একই কথা, বাট মিনিং এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে।
এখানে যেরকম বলছে যে বাই দ্য টাইম ইউ গেট দিস নিউজ আই উইল বি ইন জাপান, যে তুমি যতক্ষণে চিঠিটা পাবা আমি জাপানে চলে যাব। আর এখানে বলছে যে যতক্ষণে তুমি খবরটা পাবা ততক্ষণে আমার জাপানে চলে যাওয়া হয়ে যাবে, ততক্ষণে আমি জাপানে হাজির। ঠিক আছে, আমি জাপানে চলে গেছি, ধরো ততক্ষণে আমি জাপানে চলে গেছি, এই বিষয়টা হচ্ছে। ওকে, এখানে মিনিংটা হচ্ছে ফ্যাক্ট। প্রেজেন্ট ফিউচার দুইভাবে লিখতে পারেন, প্রেজেন্ট ইনডিফিনিট লেখেন, ফিউচার পারফেক্ট লেখেন, এটা আপনার চয়েস, আপনি কোনটা দিয়ে লিখবেন। বলেন আর কোনো প্রবলেম আছে? এখানে কোনো প্রবলেম থাকলে একটু জানাবেন প্লিজ। ঠিক আছে, ওকে, যদি এতটুকু হয় এরপর আমরা চলে যাব পজিটিভ ভার্বে আলোচনায়। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, হ্যাঁ, এটা আমাদের কত নাম্বার হবে? এটা সম্ভবত 28। হ্যাঁ, 28 নাম্বার পজিটিভ ভার্ব। ভাই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিতে হবে। পজিটিভ ভার্বে আমরা কি শিখব? দেখেন আমি কতগুলো ভার্বের কথা বলছি, কতগুলো ভার্বের কথা বলছি আমি। এই ভার্বগুলো হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এই ভার্বগুলোকে আমরা একভাবে ব্যবহার হতে দেখব সেন্টেন্সের মধ্যে। সেটা হচ্ছে যে প্রথমে এই ভার্বগুলো থাকবে। দেখেন আমি একটা চার্ট বানিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। সেন্টেন্সের শুরুতে হচ্ছে আপনি দেখবেন যে বাক্যের মধ্যে এই ভার্বগুলো থাকবে, এই ভার্বগুলোর পরে একটা অবজেক্টও থাকবে। এই অবজেক্ট থাকার পরে এখানে আপনাকে ভার্ব 1 লিখতে হবে অথবা আপনাকে ভার্ব 3 লিখতে হবে, দুইটার যে কোনো একটা লিখতে হবে। হয় আপনাকে ভার্ব 1 লিখতে হবে অথবা আপনাকে ভার্ব 3 লিখতে হবে। ঠিক আছে, এখানে আসলে ভার্ব 1 না, এখানে মূলত এই ভার্ব 1 এর আগে একটা টু আছে, টু, কিন্তু এই টুটা এখানে লুকিয়ে আছে, এটা হিডেন অবস্থায় আছে। এখানে একটা টু আছে কিন্তু টুটা হিডেন অবস্থায় আছে, হিডেন। ওকে, ওখানে একটা টু লুকিয়ে আছে। তো এগুলো থাকবে, এগুলোর পরে একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে আপনাকে ভার্ব 1 বা ভার্ব 3 লিখতে হবে। যে ভার্ব 1টা লিখবেন সেই তার সামনে একটা টু লুকিয়ে থাকবে, এই টুটা আছে কিন্তু আমরা লিখবো না, আছে আমরা বুঝি কিন্তু লিখবো না। কিন্তু কখন আপনি এই অবজেক্টের পরে ভার্ব 1 লিখবেন আর কখন ভার্ব 3 লিখবেন এইটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এইটা ভালো করে বুঝতে হবে কখন আপনি কোনটা করবেন। দেখেন আমি এটা একটু ক্লিয়ার করি। দেখেন আমি প্রথমে একটা বাক্য লিখি, দুইটা বাক্য লিখি। একটা বাক্য হচ্ছে যে লেট মি ড্যাশ ইট, এখানে আমরা ডু ব্যবহার করব, ডু। আরেকটা বাক্য লিখি যে আরেকটা দেখেন যে লেট দ্য লেটার। আচ্ছা এই এক্সাম্পলটা আমি পরে দিই, এটা দিলে এখন একটু সমস্যা হয়ে যেতে পারে। এই এক্সাম্পলটা আমি একটু পরে দিচ্ছি। এটা দেখেন যে আই মেড মাই ওয়াইফ ড্যাশ ফর মি, এখানে আমাকে কুক ব্যবহার করতে হবে, কুক ভার্বটা ব্যবহার করতে হবে। আর আরেকটা বাক্য আমরা লিখতে পারি যে আই হ্যাড দ্য লেটার ড্যাশ বাই হার, দুইটা বাক্য। এখানে ধরেন আমাদেরকে রাইট ভার্বটা লিখতে হবে। খুব মনোযোগ দেন। দেখেন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের এখানে কি আছে, আমাদের দুইটা বাক্যের মধ্যেই দেখেন একটা বাক্যের মধ্যে আমাদেরকে মেড ভার্বটা আছে, মেডের পরে এখানে মাই ওয়াইফ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ভার্বের। এখানে হেড আছে, হেডের পরে লেটারটা হচ্ছে আমাদের অবজেক্ট, এই দুটো হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, কিন্তু এই দুইটা অবজেক্টের মধ্যে একটা ব্যাপার আছে, এখানে একটা ভার্ব বসবে, এখানে একটা ভার্ব বসবে, সেটা ভার্ব 1 হোক বা ভার্ব 3 হোক, যেটাই হোক। আমি জানি না কোনটা দিব, বাট আমরা একটু বুঝি কোনটা দেওয়া যায়। আচ্ছা আপনি বলেন তো, এখানে যে আমি কুক লিখব, আমার ওয়াইফের পক্ষে কি রান্না করা পসিবল নাকি পসিবল না? আপনারা বলেন আমার ওয়াইফ কি রান্না করতে পারে নাকি পারে না? আর এখানে আমরা রাইট লিখব, এই লেটারটা কি লিখতে পারে নাকি লিখতে পারে না?
লেটার কি লিখতে পারে নাকি পারে না বলেন এক কথায়। ওয়াইফ রান্না করতে পারে কিনা, লেটার লিখতে পারে কিনা? আমরা উত্তরে কি পাবো বলেন? উত্তরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ওয়াইফের পক্ষে রান্না করা পসিবল, যে আমার ওয়াইফ রান্না করতে পারবে, এটা পসিবল, কিন্তু লেটার সে লিখতে পারে না, সেই কাজটা করতে পারে না। আপনাদের আজকে ক্লাসে একটু আগে বুঝাইলাম না, সাবজেক্ট কাজ না করলে ভার্ব ফ্রি হয়, এখানেও সেম বিষয়টা। যখন আপনি দেখবেন এই অবজেক্টটা কাজ করে না, যখন দেখবেন আপনি অবজেক্টটা এই ভার্বের কাজ করে না, তখন আপনি এখানে কি করবেন, আপনি এখানে ভার্ব ফ্রি লিখে দিবেন। আপনি লিখবেন ভার্ব ফ্রি, রিটেন লিখবেন। আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হার, আমি তাকে দিয়ে চিঠিটা লেখাই নিছি। প্যাসিভ, আমি তাকে দিয়ে চিঠিটা লেখাই নিছি। সিদ্ধান্ত কেমন নিব, আমি দেখবো অবজেক্ট সেই ভার্বের কাজ করতে পারে, পারে না, তাহলে ভার্ব ফ্রি। আর আমার ওয়াইফ কি রান্না করতে পারে, হ্যাঁ পারে, তাহলে ভার্ব ওয়ানই হবে। ভার্ব ওয়ানই হবে, মনে রাখতে হবে এটার আগে একটা টু আছে, কিন্তু টুটা লেখা যাবে না, টুটা লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আই মেড মাই ওয়াইফ কুক ফর মি, জাস্ট ভার্ব ওয়ান দেব। তাহলে একটু লিখে রাখেন, যদি অবজেক্টটা কাজ করতে পারে ভার্ব ওয়ান, আর অবজেক্টটা কাজ না করতে পারলে ভার্ব থ্রি। ক্লিয়ার কথা? ক্লিয়ার তো কথা একদম বলেন ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকেন আমি দুইটা বাক্য দিই, দেখি আপনারা করতে পারেন কিনা। দুইটা সেন্টেন্স দিই। একটা হচ্ছে এমন, যেমন দেখেন একটা বাক্য হচ্ছে এমন যে আই ট্রাই টু মেক হিম ড্যাশ। ধরুন এখানে একটা ভার্ব দিলাম আন্ডারস্ট্যান্ড, আর স্ট্যান্ড বসাইতে হবে। বলেন এখানে কি আন্ডারস্টুড মানে পাস্ট ফর্ম হবে নাকি আন্ডারস্ট্যান্ডই হবে? তারপর আমি লিখতে পারি যে আই হ্যাভ মাই ওয়াইফ ড্যাশ মাই ক্লথস, ওয়াশ বসাইতে হবে, ওয়াশ। বলেন আনসার কি হবে? আর কাছে আই ওয়ান্ট টু হ্যাভ মাই হেয়ার ড্যাশ, মানে একটা ভার্ব স্টাইল, কি হবে, কোনটা কি হবে? আমি সিদ্ধান্ত নিব কি, আমি সিদ্ধান্ত নিব আচ্ছা এখানে হিম আছে, আচ্ছা সে কি বুঝতে পারে, সে কি বুঝার কাজটা করে? হ্যাঁ, কেউ যখন কোনো কিছু বুঝে সে নিজে নিজেই বোঝে, তাকে হয়তো অন্য কেউ বুঝতে হেল্প করে, আমি আপনাদেরকে বুঝতে হেল্প করছি, কিন্তু আপনিই বুঝতে পারতেছেন, আপনিই বুঝতেছেন। তার মানে এইটা কাজ করতেছে ভাই, তাহলে এই ভার্ব ওয়ানই হবে, চেঞ্জ করা লাগবে না, আন্ডারস্ট্যান্ডই হবে। আমার ওয়াইফ সে কি আমার কাপড় পরিষ্কার করতে পারবে, হ্যাঁ পারবে, তাহলে ওয়াশই হবে, চেঞ্জ হবে না। কিন্তু আমার হেয়ার সে কি স্টাইল করতে পারে, আমার চুল নিজে নিজে স্টাইল করতে পারে, পারে না, তাহলে ভার্ব থ্রি হবে। তাহলে আমরা কি লিখবো, স্টাইল লিখবো, তাহলে আমরা লিখবো স্টাইল, ভার্ব থ্রি হবে যে আই ওয়ান্ট টু হ্যাভ মাই হেয়ার স্টাইল। ব্যাস, কথা কি বোঝা গেল? বলেন এই পজিটিভ ভার্ব নিয়ে অনেকে অনেক কনফিউশনে থাকে, আমি যেভাবে বুঝিয়ে দিলাম আমি আশা করছি কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। ওকে, এইবার এখানে একটা এক্সেপশন শুনে, একটা ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে গেটের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। গেটের ক্ষেত্রে যখন আপনি ভার্ব ওয়ান লিখবেন না, গেটের ক্ষেত্রে যখন আপনি ভার্ব ওয়ান লিখবেন, শুধু এই একটা ক্ষেত্রে যেই টুটাকে আমরা হিডেন রাখতাম, গেটের ক্ষেত্রে ওই টুটা দিয়ে দিতে হবে। যদি আপনি টু না দেন তাহলে ভুল হবে, আপনাকে টুটা দিয়ে দিতে হবে। যেমন দেখেন এই যে আমি লিখতে পারি যে আই গেট মাই ওয়াইফ টু ওয়াশ মাই ক্লথস। কিন্তু যদি আমি যদি হ্যাভ দিয়ে লিখতাম যে আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস, ঠিক আছে? দেখেন আমার ওয়াইফ সে হচ্ছে জামা কাপড় ধুতে পারে, পরিষ্কার করতে পারে, ওয়াইফের পরে ওয়াশ হওয়ার কথা, কিন্তু এই যে গেট আছে, তো গেট থাকার কারণে এই টুটা আপনাকে লিখে দিতে হবে। কিন্তু যখন এখানে হ্যাভ আছে, যখন হ্যাভ আছে, হ্যাভের পরে এই যে অবজেক্টটা কাজ করতে পারে, তো এখানে টু লেখা যাবে না, শুধু গেটের ক্ষেত্রে এই টুটা দিতে, এটা ব্যতিক্রম, মনে রাখতে হবে যে গেটের ক্ষেত্রে টুটা উল্লেখ করতে হয়, ঠিক আছে? কথা কি বুঝেছেন বলেন তো? চৈতি আপু অবশ্যই নোট করতে হবে, হ্যাঁ
ক্লাস করার পরে আমি যে কথাগুলো ক্লাসে বলে দিই নোট করতে হবে। আপনি কিভাবে সেটা বুঝলেন, কিভাবে নিলেন, আপনাকে নোট করতে হবে। আপনি নোট না করলে তো আপনার সমস্যা হবে, নোট না করলে আপনার সমস্যা হবে। কারণ আপনি 6 মাস পরে যখন এই ক্লাসগুলো চলে যাবে, আপনি কিন্তু তখন আর বুঝতে পারবেন না যে কি পড়েছিলেন। আপনি নোট করে রাখলে অবশ্যই আপনার সেটা ভালো হবে। আর আমি যেটা বলি, আমার কাছে যেটা মনে হয় যে নোট করাটা অনেকে টাইম কিলিং মনে করে, কিন্তু আমার এপ্রিসিয়েশন হচ্ছে, আমি যেটা মনে করি যে আমি যখন ক্লাসে বুঝলাম, ঠিক আছে, আমি আপনাকে এই পিডিএফটা দিলাম, আপনি তো ক্লাসটা একটু প্লে করে রাখতে পারেন। যেই জায়গাগুলো আপনি নোট দেখে দেখে মনে করতে পারছেন, এগুলো আপনার মতো লিখবেন। আর যে জায়গাটা মনে হবে যে স্যার জানি এখানে কি বলছো ভুলে গেলাম, ওখানে ভিডিওটা একটু টেনে দেখে ওই জায়গাটা আপনি নোট করবেন। নোট করা মানে পড়াটা আপনি আরেকবার পড়লেন, আর একটু সময় কাটালেন, এটা আর মাথা থেকে বের হবে না। আর আপনি নোট না করলে আপনি বের হয়ে যাবেন। দেখেন, আমি তো চাইলে এই নোটগুলো আমার মতো করে লিখে সাজিয়ে বই করে আপনাকে আমি পাঠাইতে পারি। ট্রাস্ট করেন, আপনাকে আমি দিতে পারবো, কিন্তু আপনি বই পড়ে ওই শীট পড়ে শিখতে পারবেন না। নিজে নোট করলে সেটা মাথায় যেভাবে ঢোকে, যেভাবে থাকে, অন্য কারো নোট পড়ে বই পড়ে এটা হয় না। নয়তো সবাই বই পড়ে ইংলিশ শিখে যেত, সবাই শিখে যেত। এই জন্য অবশ্যই নোট করার সাথে সাথে নিজেকে ইংলিশের সাথে সময় কাটাতে হবে। পড়তে তো বোরিং লাগে, যখন আপনি মনের মাধুরী মিশিয়ে আস্তে আস্তে নোট করবেন, মাথায় ঢুকে গেছে, দেখবেন আর ভুলছেন না। নোট করাটা মাস্ট, অবশ্যই নোট করা উচিত, ঠিক আছে, অবশ্যই নোট করতে হবে। তাহলে গেটের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাইলাম, যে গেটের ক্ষেত্রে যে টুটা হিডেন রাখতাম, টুটা দিয়ে দিতে হয়। এইটাই শুধু গেটের ক্ষেত্রে ব্যতিক্রম, আর কোনো প্রবলেম নাই। আর দুই একটা কথা শুনেন, সেটা হচ্ছে হেল্প, নো, এই দুইটা ভার্বের একটু কথা বলি। সেটা হচ্ছে হেল্পের ক্ষেত্রে আমি একটু কথা বলি। হেল্পের ক্ষেত্রে দেখেন, এখানে আই হেল্প দ্য গার্ল ক্রস দ্য রোড, এই মেয়েটাই হচ্ছে রাস্তাটা ক্রস করেছে, তো টু দেই নাই, কারণ এখানে হেল্প আছে। হেল্পের পরে আমাকে এরকম ভাবে শুধুমাত্র ভার্ব ওয়ান দিলে হয়ে যায়। আবার হেল্পের পরে আমি টু ক্রসও লিখতে পারি, দুইটাই রাইট। কারণ ব্রিটিশরা টু দেয় না, আর আমেরিকানরা টু দেয়। ব্রিটিশরা টু দেয় না, আমেরিকানরা টু দেয়। এই হেল্পের ক্ষেত্রে, নো এর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে সেম। দেখেন, আই নেভার নিউ হিম, এই যে হিমের পরে শুধু গো, আবার হিমের পরে টু গো, ভাই দুইটাই লেখা যায় গেটের মতো। গেটের ক্ষেত্রে তো টুটা দিতেই হয়, আর নো আর হেল্পের ক্ষেত্রে টু দিলেও রাইট, না দিলেও রাইট। একটা ব্রিটিশরা ফলো করে, একটা আমেরিকানরা ফলো করে, কোনো রিজন নাই। এটা তাদের স্টাইল, যে আমাদের ভাষায় আমরা টু দিব, আমাদের ভাষায় আমরা দিব না। জাস্ট জানেন দুইটাই কারেক্ট, কোনোটাই ভুল না। ঠিক আছে, জি জি, জান্নাতুল ফেরদৌস আপু ভালো কথা বলেছে। আমি তো এখানে যেই কথাগুলো বলি সবকিছু তো আমার পক্ষে লিখে দেওয়া পসিবল না, কিন্তু আপনি অনেক কিছু যখন আপনি নিজে পড়বেন, আপনার কোনটা লিখে রাখা দরকার, কোনটা মাথায় এমনিই থাকবে, আপনি এটা বুঝবেন, তখন সেভাবে নোট করতে হবে। এবং নিজে নোট করলে আজীবন এগুলো কাজে লাগবে, আজীবন। এবং আপনারা যখন টিউশনি করবেন বা কেউ কাউকে পড়াতে যাবেন, দেখবেন এগুলো অনেক হেল্প করবে আপনাকে। হ্যাঁ, অনেক হেল্প করবে। ওকে, আমার মনে হয় যে এগুলো আপনারা বুঝতে পেরেছেন, প্রবলেম হবে না। আমরা এগুলো পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, লেটের একটু কথা বলি, লেট নিয়ে একটু কথা আছে। দেখেন, আমরা অলরেডি একটা জিনিস শিখে গেছি যে লেটও একটা পজিটিভ ভার্ব। এই লেটের পরে হচ্ছে যখন আমাদের অবজেক্ট আছে, দেখেন লেট আছে, লেটের পরে এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টের পরে আমাদের ভার্ব ওয়ান বসছে। লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে চাও, ভার্ব ওয়ান বসছে, ঠিক আছে। তবে মনে রাখতে হবে যে লেটের পরে কিন্তু ওই বি ভার্ব প্লাস ভার্ব থ্রিও বসতে পারে। বি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসতে পারে কিরকম, যেমন আমি লিখতে পারি লেট হিম বি অ্যারেস্টেড। দেখেন, লেট হিম বি অ্যারেস্টেড, যে তাকে গ্রেপ্তার হতে দাও। এখানে কিভাবে বসছে, লেটের পরে অবজেক্টের পরে কিন্তু একটা বেস ফর্ম বসছে। এখানে তো লেটের অবজেক্টের পরে বেস ফর্ম ছিল, এখনো কিন্তু বেস ফর্ম বসছে। আর মিনিং এর কারণে বি এর পরে আরেকটা ভার্ব আসছে। এখন সে তো আর নিজেকে গ্রেপ্তার করবে না, অন্য কেউ করবে। এই জন্য এই বি ভার্বের পরে ভার্ব থ্রি, আমরা শিখছি না, বি ভার্বের পরে যদি আমাদের সাবজেক্ট বা অবজেক্ট কাজ না করে, তখন ভার্ব থ্রি দিতে হয়। এই জন্য বি ভার্বের পরে ভার্ব থ্রি বসছে। তো লেটের পরেও বি প্লাস ভার্ব থ্রি হইতে পারে যখন ওই অবজেক্টটা নিজে ভার্বের কাজ করে না। আর যখন অবজেক্টটা নিজেই কাজ করে তখন শুধু বেস ফর্ম, আর অবজেক্টটা যখন নিজে ভার্বের কাজ করে না তখন বি ভার্ব প্লাস ভার্ব থ্রি হবে। এটা একটু মাথায় রাখতে হবে। লেট হিম বি অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার হতে দাও।
লেট দ্য হাউস বি সোল্ড, বাড়িটা বিক্রি হতে দাও। দেখেন আরেকটা বাক্য বলি, যেমন লেট দ্য হাউস বি সোল্ড, বাড়িটা বিক্রি হতে দাও। দেখেন বাড়িটা বিক্রি হবে, সেল, হাউস তো আর বিক্রি করবে না, এই জন্য বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। নিজে কাজ না করলে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি, আর নিজে করলে তখন শুধুমাত্র বেস ফর্ম লিখলে হয়ে যায়। ওকে, এটা নিয়ে আর আশা করছি প্রবলেম হবে না। আমরা পজিটিভ ভার্ব খুব ভালোভাবে মাথায় নিলাম। আমি কিন্তু অনেক গুছায় পড়াইছি, বইয়ের মধ্যে দেখবেন এগুলো অনেক এলোমেলো করে লেখা, অনেক এলোমেলো করে লেখা, মাথায় রাখা এটা। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের কিছু সেন্সের ব্যাপার আছে, কিন্তু মানে মানে আমরা কিছু জিনিস ফিল করি না, কিছু ভার্ব আছে। যেমন দেখেন হিয়ার মানে শোনা, হিয়ার মানে কি কান দিয়ে শোনা, নোটিস মানে কি কোনো কিছু দেখা, সি মানে দেখা, তারপরে ধরেন ওয়াচ মানে দেখা। এরকমের যেই ভার্বগুলো আছে যেগুলো দিয়ে মূলত আমরা চোখ, কান, নাক, এগুলো আমরা ব্যবহার করি আর কি। এই অর্গানগুলো দিয়ে, আমাদের সেন্স অর্গানগুলো দিয়ে আমরা যে কাজগুলো করি, যে ভার্বগুলো দিয়ে এগুলোকে বোঝায়, এগুলোর পরে যখন অবজেক্ট বসে, অবজেক্টের পরে না এগুলোর পরে আপনি আইএনজিও লিখতে পারবেন, এবং আপনি কি করতে পারবেন, আপনি চাইলে বেস ফর্মও লিখতে পারবেন, বেস ফর্মও লিখতে পারবেন। ঠিক আছে, আইএনজিও দেওয়া যাবে এগুলোর পরে। আবার যদি আপনি চান যে ভাইয়া আমি এখানে বেস ফর্ম ব্যবহার করবো, আপনি সেটাও করতে পারেন, দুইটাই রাইট হবে। তবে যদি বলেন কোনটা ভালো, তাহলে ভালো হচ্ছে বেস ফর্ম ব্যবহার করা, ভালো হচ্ছে বেস ফর্ম, এটা বেস্ট, এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, এটা বেস্ট। এটা কেন হয় আমি একটা জিনিস দেখাই। আমি লিখলাম যে আই স দ্যাট হি ওয়াজ গোয়িং, আমি দেখলাম যে তিনি যাচ্ছেন, এটাকে লিখতে পারি আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। আরেকটা আমি লিখতে পারি যে আই স দ্যাট হি ওয়েন্ট, আমি দেখলাম যে তিনি চলে গেছেন, এটাকে লিখতে পারি আই স হিম গো, আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, স হিম গো। এখন এগুলো কিভাবে হয়েছে শোনেন, আমি একটু বুঝাই দিই কিভাবে হয়েছে। এই বাক্যটাকে, এখানে দুইটা বাক্য আছে দুই পাশে, এগুলো বলে কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো এখন বুঝতে হবে না, জাস্ট আমি যেভাবে বলি এইভাবে একটু শুনে নেন, পরে সিম্পল কমপ্লেক্সের সময় এগুলো আমি পড়াবো। এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য, দুইটা বাক্যকে আমি একটা বাক্য বানাবো। তখন আই স, এই হিটাকে হিম করে দিয়েছি, আর এই অক্সিলারি ভার্ব বাদ আমি মেইন ভার্বটাকে লিখে দিয়েছি, আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। এর মানে সে যাচ্ছিল আমি দেখছি, এবং তার যাওয়ার কাজটা শেষ হয়নি, তখনও সে যে যাচ্ছিল তার যাওয়াটা শেষ হয় নাই, যে শেষ হয় নাই এই জন্য আমি আইনজেটা রেখে দিছি, আমি বুঝাচ্ছি যে সে তখনও যাচ্ছিল রে ভাই, সে যাওয়ার মধ্যেই ছিল, শেষ হয় নাই, যাওয়া শেষ হয় নাই, যাচ্ছিল। আর এখানে আই স দ্যাট হি ওয়েন্ট, আমি দেখলাম সে চলে গেছে, ওয়েন্ট চলে গেছে, তার যাওয়াটা হয়ে গেছে। তখন নিয়ম হচ্ছে এই হিটাকে হিম করে দিয়ে এই ওয়েন্টটাকে ভার্ব ওয়ান করে দিতে হবে। এই যে হিম যেহেতু কাজটা করছে আমরা এটাকে ভার্ব ওয়ান করে রেখে দেব, যেহেতু অবজেক্টটা কাজটা করছে শুধু ভার্ব ওয়ান, একটু আগে পজিটিভ ভার্বে যেরকম শিখলাম ওইরকম আর কি, ভার্ব ওয়ান লিখবো, কাজটা হয়ে গেছে। তো এই কারণে দেখা যায় যে ভার্ব ওয়ানও লেখা যায়, আবার আইএনজিও দেওয়া যায়। দুইটার মধ্যে একটা পার্থক্য হলো, গোয়িং দিয়ে বোঝায় তখনও কাজটা শেষ হয় নেই, তখনও সে যাচ্ছিল, এটা বোঝায়। আর যখন আমি ভার্ব ওয়ান দিব, এতে বোঝায় কাজটা সম্পূর্ণ শেষ, যাওয়া হয়ে গেছে, এই জন্য ভার্ব ওয়ান দেওয়াটা ভালো। কিন্তু দুইটাই রাইট, পরীক্ষাতে আপনাকে দুইটাতে মার্ক দিবে। পরীক্ষাতে যদি আপনাকে একটা বাক্য দেয় ভাবে, পরীক্ষাতে আপনাকে যদি সেন্টেন্সটা দেয় এরকম ভাবে, পরীক্ষায় দিল যে আই স হার শূন্যস্থান, বলেছে তুমি এখানে রিড ভার্বটা বসাও, রিড বসাও, তুমি এখানে রিড ভার্বটা লেখো। এখন যদি আপনি লেখেন যে আই স হার রিডিং, আমি তাকে পড়তে দেখলাম, এইটাও রাইট হবে। আর যদি আপনি লেখেন আই স হার রিড, আমি তাকে পড়তে দেখলাম, এইটাও রাইট হবে। এখানে রিড লেখা মানে হচ্ছে তার পড়াটা তখন শেষ হয়ে গেছে, আর রিডিং মানে তখন এসে পড়ছিল, আপনি এটা দেখছেন। দুইটাই রাইট, পরীক্ষাতে দুইটাতে আপনাকে মার্ক দিবে, কোনোটাই আপনার কাটবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই। কোনো প্রশ্ন থাকলে বলবেন।
আজকে লাস্ট পড়া, হ্যাঁ আজকে লাস্ট। আমি রাইট ফর্ম ভার্বে কিন্তু অনেক সময় দিচ্ছি, কারণ এই টপিকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ক্লাস যত ইচ্ছা লাগুক, বাট শিখেন। আজকে লাস্ট পড়া সেটা হচ্ছে গো। এই গো এর পরে আমরা সরাসরি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। এই বাক্যগুলো মনে রাখবেন। হি ওয়েন্ট, হি গোস ফিশিং, তিনি মাছ ধরতে যান। হি গোস ফিশিং, শি গোস টু ফিশ না, হি গোস ফিশিং, তিনি মাছ ধরতে যান। আমি লিখতে পারি হি লাভস টু গো সুইমিং, তিনি সাঁতার কাটতে ভালোবাসেন। গো সুইমিং, ভাই গো টু সুইম না, গো সুইমিং। আমি লিখতে পারি হি ওয়েন্ট শপিং, তিনি কি করতে গেছেন, তিনি শপিং করতে গেছেন। হি ওয়েন্ট শপিং, ডিরেক্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিবেন। হি ওয়েন্ট হান্টিং, তিনি শিকার করতে গিয়েছেন। হি ওয়েন্ট হান্টিং, তিনি শিকার করতে গিয়েছেন। গোয়ের পরে যদি আপনি দেখেন কখনো এরকম ভাবে আপনার শূন্যস্থান দিয়েছে, সেখানে কোনো ভার্ব বসলে সরাসরি আইএনজি, কোনো কথা হবে না, সরাসরি আমরা সেখানে কি করবো, আইএনজি দিয়ে দেব। ওকে ওকে আচ্ছা, সেন্টেন্সের মিনিং কিভাবে বুঝবো আপু? রাইট ফর্ম ভার্ব শেষ হোক, তারপর আপনাদেরকে আমি প্যাসেজ পড়া শেখাবো। প্যাসেজ থেকে ধরে ধরে কিভাবে ভোকাবুলারি শিখবেন এবং অর্থ বুঝবেন সামনে পড়াবো। রাইট ফর্ম ভার্বের টপিকটা শেষ হোক, সরি রাইট ফর্ম ভার্ব না, ভয়েস চেঞ্জিং এর পরে, কারণ ভয়েস চেঞ্জিং এ লাগবে, মিনিং বুঝতে গেলে ভয়েস চেঞ্জিং ইম্পর্টেন্ট। এই দুইটা টপিক পড়ে নেই, তারপর আপনাদের ক্লাসে আমি কয়েকদিন প্যাসেজ পড়াবো। হ্যাঁ, প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, কিভাবে হচ্ছে আপনি ভোকাবুলারি এনরিচ করবেন, কিভাবে এগুলো শিখবেন, এই বিষয়গুলো শিখাবো। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। যেই বিষয়গুলো বললাম এগুলো একটু গুরুত্ব সহকারে বাসায় পড়বেন, শিখবেন খুব ভালো করে। আগামী দিন আমরা এরপর থেকে শুরু করব। আর মনে হয় বেশি না, আগামী ক্লাসে সম্ভবত আমরা শেষ করে ফেলতে পারবো আমার মনে হচ্ছে। এরপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আগামী ক্লাসে আশা করি রাইট ফর্ম ভার্বের টপিকটা আমরা আপাতত ক্লোজ করতে পারবো। মোটামুটি ইম্পর্টেন্ট পার্টগুলো পড়াই ফেলছি অধিকাংশগুলো। আর যদিও মনে হচ্ছে 30টা, আমি কিন্তু আসলে 30টা রুল পড়াই না। এই 30টার মধ্যে এক একটার মধ্যে আমি অনেকগুলো রুল ঢুকিয়ে দিয়েছি। এক একটার মধ্যে আমি অনেকগুলো রুল, একটার মধ্যে যেমন আনরিয়াল পাস্ট টেন্স অনেক রুল আমি একসাথে করে দিয়েছি। ইফের মধ্যে আমি অনেক কিছু একসাথে করে দিয়েছি। এরকম ভাবে অনেক জায়গা আছে যেগুলোকে আমি কম্বাইন করে এমন ভাবে নিয়ে আসি না আপনার ব্রেনে থাকে। হ্যাঁ, সো মানে কত বেশি পড়িয়েছে এইটা ফ্যাক্ট না, যা পড়িয়েছে এগুলো মাথায় রাখতে হবে। তখন দেখবেন যখন আমরা প্রশ্ন সলভ করতে যাব, দেখবেন খুব সুন্দর করে আপনি পারছেন। ঠিক আছে? আচ্ছা স্যার, শেষের এটা বুঝি নাই। এক কথা হচ্ছে যে এইটা তাদের বলার স্টাইল, যে হি লাভস টু গো টু সুইম না, গো সুইমিং। এটা রিজনটা কি যদি আপনি বলেন? রিজনটা হচ্ছে ভাই এগুলো সবগুলো হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে সবগুলি ভার্ব। ভার্বের পরে আমাদের নাউন দরকার। নাউন করতে গেলে কোনো একটা ভার্বকে যদি আমরা নাউন বানাতে চাই, সেই ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই, সেটা একটা নাউন হয়ে যায়। ঠিক আছে? আমি দেখেন, শপিং মানে কি? শপিং করা একটা কাজের নাম। এই কাজের নামের কোনো নাউন নাই, শপিংটাই নাউন। ভার্বের পরে অবজেক্ট বসার কথা, তো এই জন্য এটাকে জেরান করে আমরা এটাকে নাউন করার জন্য ভার্বের সাথে আইএনজি করে জেরান করেছে। জেরান মানে এগুলো নাউন। এটা করার জন্য গোয়ের পরে আমরা সরাসরি কি করি? আমরা ভার্বের সাথে আইএনজি দিই। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এইভাবেই মূলত এটা বলা হয়, নেটিভ স্পিকাররা এইভাবে বলে। এই জন্য আমরা এই অবজেক্ট নাউন হিসেবে ব্যবহার করার জন্য আমরা আইএনজি দিয়ে দিচ্ছি। হি ওয়েন্ট হান্টিং, হি ওয়েন্ট টু হান্ট যদি আপনি বলেন, দেখেন আমি যদি বলতাম যে হি ওয়েন্ট টু শপ, তিনি শপিং করতে গেছেন, তিনি শপিং করতে গিয়েছিলেন, তখন তিনি শপিং করেছিলেন কি করেন না আমি এগুলো কিছুই জানি না। কিন্তু যখন আমি বলছি ডিরেক্ট যে হি ওয়েন্ট শপিং, তার মানে তিনি শপিং করতে, একদম শপিং করতেই তিনি বের হয়েছেন, শপিং এর কাজেই তিনি গিয়েছেন। ঠিক আছে? নাউন হিসেবে ব্যবহার করার জন্য আমরা এইভাবে বলি। আর সর্বশেষ কথা, স্টাইল, নেটিভ স্পিকাররা এইভাবে বলে। ওকে, এই জন্য আমরা এইভাবে ট্রাই করব। ঠিক আছে, তো ভালো থাকেন ইনশাল্লাহ। আগামী দিন কথা হচ্ছে আপনাদের সবার সাথে। হ্যাঁ, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।